প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই সুস্থ এবং নিরাপদ আছো আর নিয়মিত কি করছো? স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো এবং ব্যায়ামগুলো করছো। ব্যায়াম করলে কি হয়? শরীর মন ভালো থাকে, সুস্থ থাকা যায়, তাই না? তাই আজকে আমি তোমাদেরকে আরও একটি ব্যায়াম করে দেখাবো। তোমরা প্রথমে কি করবে? মনোযোগ দিয়ে দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, ব্যায়ামটি কিভাবে করতে হয় আমি তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি। তোমরা প্রথমে সবাই সোজা হয়ে দাঁড়াবে। এরপর সোজা হয়ে একটু পা দুটো ফাঁকা করে দাঁড়াবে এবং কোমরে সুন্দর করে দুই হাত রাখবে। এরপর বাম দিকে ঘুরে যাবে এবং এক বললে বাম পায়ের ওপরে ভর দিয়ে একটু সামনের দিকে ঝুঁকে যাবে। আবার দুই বললে সোজা হয়ে যাবে। তিন বললে তোমরা ডান দিকে ঘুরে যাবে এবং ডান পায়ের ওপর ভর দিয়ে সামনের দিকে একটু ঝুঁকে যাবে। এরপর চার বললে আবার সোজা হয়ে যাবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে ব্যায়ামটি আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। চলো বন্ধুরা, তাহলে আমরা ব্যায়ামটি শুরু করি। প্রথমে আমি একটু পা ফাঁকা করে সোজা হয়ে দাঁড়ালাম। এরপর আমি দুহাত কোমরে রাখবো, একটু বাম দিকে ঘুরে যাব। এক, বা পায়ের উপর ভর দিয়ে আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে যাব। দুই, দুই বললে আস্তে আস্তে সোজা হয়ে যাব। এরপর তিন বলে আমরা আস্তে আস্তে আবার ডান দিকে ঘুরে যাব এবং ডান পায়ের ওপর ভর দিয়ে আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে যাব। চার, চার বলে আস্তে আস্তে আমরা আবার সোজা হয়ে যাব। দেখলে তো শিক্ষার্থী বন্ধুরা ব্যায়ামটি কীরকম? তাহলে চলো এবার তোমরাও আমার সাথে সাথে এই ব্যায়ামটি করবে। তাহলে কি করবে বলো তো? সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়েছো? খুব ভালো। তাহলে সবাই সোজা হয়ে দাঁড়িয়ে আমরা কোমরে হাত রাখি। চলো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ব্যায়ামটি আমরা এবার শুরু করি। আমরা প্রথমে কি করব বলো? কি করব? হ্যাঁ, ঠিক বলেছ। আমরা এবার একটু পা দুটো ফাঁকা করে সোজা হয়ে দাঁড়াবো। এরপর আস্তে আস্তে কোমরে হাত রাখবো, বাম দিকে ঘুরে যাব। এক, সামনের দিকে ঝুঁকে যাব। দুই, আমরা আবার সোজা হয়ে যাব। তিন, আমরা ডান দিকে আস্তে আস্তে ঘুরে যাব এবং ডান পায়ের উপর ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে যাব। চার, আস্তে আস্তে আবার সোজা হয়ে যাব। কি শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো ব্যায়ামটি করতে? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তাহলে চলো আমরা আরও একবার করি। সবাই আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাই, কোমরে হাত রাখি, বাম দিকে ঘুরে যাই। এক, দুই, তিন, চার। শিক্ষার্থী বন্ধুরা চলো তাহলে আমরা ব্যায়ামটি আরও একবার করি। সবাই আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাই, কোমরে হাত রাখি। এক, দুই, তিন, চার। দেখলে তো শিক্ষার্থী বন্ধুরা ব্যায়ামটি কত সোজা। তোমরা ব্যায়ামটি বাসায় নিয়মিত অনুশীলন করবে। তাহলে কি হবে বলো তো? আমাদের শরীর মন ভালো থাকবে, আমরা সুস্থ থাকব। আচ্ছা, ব্যায়াম তো করা হলো, তাই না? এখন কি করা যায় বলো তো? কি করা যায় ভাবো, কি করা যায়? আচ্ছা, তোমাদের কি মনে আছে
এর আগে আমরা একটা গল্প শুনেছিলাম। কিসের গল্প মনে করো তো? মনে করো, হ্যাঁ ঠিক বলেছ, আমরা এর আগে পাতা ও মাটি ঢালার একটি গল্প শুনেছিলাম। সেই পাতা আর মাটি ঢালার গল্পটি নিশ্চয় মনে আছে। তোমরা দেখো তো চিনতে পারো কি না? এই যে মনে পড়েছে, এই হচ্ছে সেই পাতা আর এই হচ্ছে মাটির ঢেলা, তাই না? আচ্ছা বলো তো, পাতার মাটির ঢেলার গল্পে কি হয়েছিল? তোমরা প্রথম অংশটুকু কিন্তু শুনেছো। আচ্ছা আমি মনে করিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি যে গাছে কি থাকে, সবুজ পাতা থাকে, তাই না? যখন বাতাস বইতে থাকে তখন সবুজ পাতাগুলো কি করে, এইভাবেই সবুজ পাতাটি বাতাসে দুলছিল। তার বাতাসে দুলতে ভীষণ ভালো লাগে। কিন্তু কি হলো জানো? মনে পড়েছে কি হলো? হ্যাঁ ঠিক বলেছ, এর মধ্যে হঠাৎ করে কি হলো, ঝড়ো বাতাস শুরু হয়ে গেল। সেই ঝড়ো বাতাস এসে পাতাটা আরো জোরে জোরে করে দুলতে থাকলো এবং কি করলো মনে পড়েছে? হ্যাঁ ঠিক বলেছ, পাতাটি টুপ করে মাটিতে পড়ে গেল। যখন পাতাটি মাটিতে পড়ে গেল তখন কি হলো বলো তো, মনে আছে? হ্যাঁ, পাতাটি ভীষণ ভয় পেতে লাগলো, কারণ এত ঝড়ো বাতাস হচ্ছে যে বাতাস পাতাটিকে উড়িয়ে নিয়ে যাবে। তাই পাতাটি কি করলো, ভীষণ ভয় পেতে লাগলো। সে ভাবলো সে বোধহয় আর বাঁচতেই পারবে না, বাতাস তাকে উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু এরপরে কি হলো মনে আছে? হ্যাঁ ঠিক বলেছ, পাতাটি যখন খুব দুঃখ পাচ্ছিল তখন পাতাটি মনের কথা বুঝতে পারলো। কে বুঝতে পারলো? মাটির ঢেলা। এই যে দেখো সেই মাটির ঢেলা। মাটির ঢেলা পাতাটি মনের দুঃখটি বুঝতে পারলো। তখন সে কি করলো, তখন সে ধীরে 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 পাতাটির কাছে আসলো, এসে বলল, তুমি ভয় পেও না, আমি তো আছি, আমি তোমাকে বাঁচাবো। এরপর কি করেছিল মাটির ঢেলা মনে আছে? হ্যাঁ ঠিক বলেছ, মাটির ঢেলা তখন কি করলো, পাতাটির ওপর চেপে বসলো এইভাবে করে। এতে কি হলো বলো তো? এতে বাতাস আর পাতাটিকে উড়িয়ে নিতে পারলো না। আর কি হলো, পাতাটি খুব খুশি হলো মাটির ঢেলার ওপর, কারণ মাটির ঢেলা পাতাটিকে কি করলো, বাতাস থেকে বাঁচিয়ে দিল। এই পর্যন্ত তো গল্পটি আমরা শুনেছি এর আগে, তাই না? কিন্তু এরপরে কি হলো তোমরা কি জানতে চাও? হ্যাঁ, এরপরে ঝড় বাতাস তো থেমে গেল, কিন্তু এর মধ্যে হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হলো। এত জোরে জোরে বৃষ্টি পড়ছে যে বৃষ্টিতে মাটির ঢেলাটি নরম কাদা হয়ে যাচ্ছে। বৃষ্টিতে কি হয়, পানিতে কি হয়, মাটি গলে যায়, নরম হয়ে যায়, এটা আমরা জানি তাই না? এখন বৃষ্টিতে ভিজে মাটির ঢেলাটি আস্তে আস্তে কাদা হয়ে যাচ্ছে। আর তো মাটির ঢেলাটি ভীষণ ভয় পাচ্ছে। এখন তাকে কে বাঁচাবে? কি হবে, কি হবে বলো তো? তোমরা কি বলতে পারবে কি হবে? হ্যাঁ ঠিক ধরেছ, এখন এই পাতাটিও মাটির ঢেলার মনের দুঃখটা বুঝতে পারলো। তখন সে কি করলো, পাতাটি মাটির ঢেলাটিকে বলল, তুমি ভয় পেও না, আমি তো আছি, আমি তোমাকে এই বৃষ্টি থেকে বাঁচাবো। আচ্ছা তোমরা কি বলতে পারবে পাতাটি মাটির ঢেলাকে কিভাবে বাঁচাবে? ঠিক বলেছ, পাতাটি কি করবে, মাটির ঢেলার ওপরে এইভাবে চেপে বসবে যাতে বৃষ্টি মাটির ঢেলার ওপরে না পড়ে। আর মাটির ঢেলা তাহলে কি হবে, মাটির ঢেলার ভিজতে পারবে না, তাই না? বৃষ্টি থেকে বেঁচে যাবে। তাই তো পাতাটি মাটির ঢেলার ওপরে চেপে বসলো। তোমরা কি দেখতে চাও? এই যে দেখো অনেক ঝুম বৃষ্টি হচ্ছে। তখন কি হলো, পাতাটি মাটির ঢেলার উপরে গিয়ে বসলো। আর এতে করে কি হলো, মাটির ঢেলা আর ভিজতে পারলো না,
বৃষ্টি তাকে ভিজিয়ে দিতে পারলো না, মাটির ঢেলাটি রক্ষা পেল, তাই না? তাহলে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পে প্রথমে কি হয়েছিল? মাটির ঢেলা পাতাকে কিভাবে বাঁচিয়েছিল? হ্যাঁ, বাতাস থেকে বাঁচিয়েছিল, তার উপরে চেপে বসেছিল, তাই বাতাস পাতাটিকে আর উড়িয়ে নিতে পারলো না, তাই না? আর ঠিক যখন অনেক ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল, সেই বৃষ্টি থেকে পাতাও মাটির ঢেলাকে বাঁচালো। কিভাবে বাঁচালো বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, পাতাও মাটির ঢেলার উপরে চেপে বসলো। তাহলে বৃষ্টি আর মাটির ঢেলাকে ভেজাতে পারলো না, তাহলে মাটির ঢেলাও বেঁচে গেল। এই যে পাতা মাটির ঢেলাকে বাঁচালো, আবার মাটির ঢেলাটিও পাতাটিকে বাঁচালো। ওরা একে অপরকে কি করলো? সাহায্য করলো। তাই ওরা দুজনই ভীষণ খুশি এবং একে অপরের খুব ভালো বন্ধু হয়ে গেল। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, পাতা আর মাটির ঢেলা একে অপরকে কিভাবে সাহায্য করে বাঁচালো, আমরা এই গল্পটিতে জানলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও কিন্তু তোমাদের বন্ধুদেরকে সাহায্য করবে, তাই না? তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো। গল্পটি তোমাদের কেমন লাগলো বলো তো? নিশ্চয়ই খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। তাহলে আমরা আজকে কি করলাম? আমরা ব্যায়াম করলাম, আমরা মাটির ঢেলা ও পাতার গল্পটি শুনলাম। এখন কি করা যায় বলো তো? কি করা যায়? আমি তোমাদেরকে কিছু ছবি দেখাবো। তোমাকে ছবি দেখতে চাও? অনেক সুন্দর সুন্দর ছবি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ, তাই না? তোমরা কি বলতে পারবে উপরের ছবিতে কি কি আছে? বলো তো, উপরের ছবিতে কি কি আছে? হ্যাঁ, ঠিক বলেছ, ঘর আছে, তাই না? নদী আছে, নৌকো আছে, আবার নদীতে মাছও আছে। আমরা সবাই জানি যে নদীতে কি থাকে? মাছ থাকে, তাই না? আর কি আছে বলো তো? অনেকগুলো হাঁস আছে, মুরগি আছে, একটি ছেলে আর একটি মেয়েও আছে। এই যে আমরা ছবিটা দেখছি, তোমাদেরকে কি মনে হচ্ছে এটা কিসের ছবি? বলতে পারবে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এই ছবিতে আমরা যা দেখতে পাচ্ছি, এগুলো আমরা কোথায় দেখি বলো তো? কোথায় আছে এগুলো? মনে করতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছো, এগুলো আমরা গ্রামে দেখেছি, তাই না? আমরা গ্রামে এরকম ঘর বাড়ি দেখেছি, নদী দেখেছি, নৌকা দেখেছি, তাই না? এরকম হাঁস মুরগি দেখেছি। অনেক সুন্দর একটা ছবি। তাহলে এটা কিসের ছবি বলো তো? এটা হচ্ছে আমাদের গ্রাম। তাহলে গ্রামের পরিবেশে কি কি থাকে? নদী থাকে, নৌকো থাকে, অনেক গাছপালা থাকে, এরকম দেখতে কুঁড়ে ঘর থাকে, হাঁস মুরগি থাকে, আরও অনেক কিছু থাকে। এই সব কিছু আমাদের গ্রামের পরিবেশ। আমরা গ্রামে এগুলো দেখেছি, আমাদের গ্রাম কত সুন্দর, তাই না? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিচের ছবিতে কি দেখতে পাচ্ছি? এবার বলো তো, নিচের ছবিতে কি কি আছে? হ্যাঁ, ঠিক বলেছ, আমরা এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। আর এই যে একজন দাঁড়িয়ে আছে, কে? তোমরা কিন্তু দেখেছো, বলো তো কে? ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ কি করে? তোমরা কিন্তু দেখেছো, তাই না? উনি কি করে? উনি বিভিন্ন ধরনের যানবাহন কি করে? নিয়ন্ত্রণ করে। আমাদের রাস্তায় আমরা যখন চলাফেরা করি সেটাকে নিয়ন্ত্রণ করেন। আর কি দেখতে পাচ্ছ এখানে? পেছনে কি কি দেখা যাচ্ছে? অনেক ঘর বাড়ি, তাই না? বিল্ডিং, তাই না? আমরা কি বলি এগুলোকে? দালান কোঠা। ঠিক বলেছ, পেছনে অনেক দালান কোঠা দেখা যাচ্ছে, বাস দেখা যাচ্ছে, গাড়ি দেখা যাচ্ছে, অনেক মানুষ দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে। তাহলে তোমরা কি বলতে পারবে আমরা এগুলো কোথায় দেখে থাকি? শহরে দেখে থাকি, তাই না? তাহলে এটা কিসের ছবি? শহরের ছবি। শহরে এরকম বিভিন্ন ধরনের অনেক উঁচু উঁচু দালান কোঠা থাকে, রাস্তায় অনেক গাড়ি থাকে, তাই না? তাহলে এটা কিসের ছবি বলো তো? এটা হচ্ছে শহরের ছবি। ঠিক বলেছ, এটা হচ্ছে শহরের ছবি। এটা হচ্ছে আমাদের শহরের পরিবেশ। শহরে অনেক উঁচু উঁচু দালান কোঠা থাকে, তাই না? তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ্রামের পরিবেশের এবং শহরের পরিবেশের আরও কিছু সুন্দর ছবি দেখি। শিক্ষার্থী বন্ধুরা, এবার বলো তো কি দেখতে পাচ্ছ? কিসের ছবি এটা? এবার তোমরা বলো, এটা কিসের ছবি? হ্যাঁ, ঠিক বলেছ, এটা হচ্ছে গ্রামের ছবি। তার মানে এটা গ্রামের পরিবেশ। এখানে কি কি আছে বলো তো? ঘর বাড়ি আছে,
নদী আছে, নৌকা আছে, গাছপালা আছে, তাই না? তাহলে এটা আমাদের গ্রামের পরিবেশ। আমাদের গ্রামের পরিবেশে এরকম থাকে, এটা আমরা সবাই জানলাম, তাই না? আমরা সবাই জানি আমাদের গ্রাম অনেক সুন্দর। তাহলে চলো আমরা আরও কিছু গ্রামের পরিবেশের ছবি দেখি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি গ্রামের পরিবেশের ছবি দেখতে পাচ্ছি, তাই না? এখানে কি দেখতে পাচ্ছ? গ্রামে কৃষকরা কি করছে? ধান কাটছে। আর এখানে যে দুজন মহিলা আছেন তারা কি করছে? ধান উড়াচ্ছে। আমরা এগুলো গ্রামে দেখি, তাই না? আরও গ্রামের পরিবেশে তাহলে আরও কি কি থাকে? অনেক গাছপালা থাকে, ঘরবাড়ি থাকে, তাই না? অনেক সুন্দর আমাদের গ্রামের পরিবেশ। তাহলে আমরা এতক্ষণ গ্রামের পরিবেশ সম্পর্কে দেখলাম, গ্রামে কি কি থাকে সেটা জানলাম, গ্রামের সুন্দর সুন্দর ছবি দেখলাম। তাহলে চলো এবার আমরা শহরের একটি ছবি দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, এটি হচ্ছে শহরের ছবি। কি করে বুঝলাম বলো তো এটা শহরের ছবি? কারণ আমরা জানি শহরে কি থাকে? শহরে অনেক উঁচু উঁচু দালান কোঠা থাকে, রাস্তা থাকে, এবং রাস্তায় অনেক কি থাকে? অনেক গাড়ি থাকে, তাই না? এই যে দেখো, অনেক উঁচু উঁচু অনেক দালান কোঠা আছে, রাস্তা দেখা যাচ্ছে, অনেক গাড়ি দেখা যাচ্ছে, এবং গাছপালাও আছে, কিন্তু গ্রামের মতো অত বেশি নেই, তাই না? গ্রামের পরিবেশে কি থাকে? গ্রামের পরিবেশে আমরা দেখেছি অনেক গাছপালা থাকে, নদী থাকে, নৌকা থাকে। এখানে কি সেটা আছে? নেই, তাই না? শহরে দালান কোঠা আছে, গাড়ি আছে। তাহলে এটা হচ্ছে আমাদের শহরের পরিবেশ। শহরের পরিবেশে উঁচু উঁচু দালান কোঠা থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ গ্রামের পরিবেশে গ্রামের বিভিন্ন ছবি দেখলাম। আমরা জানলাম গ্রামের পরিবেশ কীরকম, গ্রামের পরিবেশে কি কি থাকে, এবং আমরা শহরের ছবিও দেখলাম, শহরের পরিবেশে কি কি থাকে সেটাও আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ কি কি করেছি? আমরা ব্যায়াম করেছি, আমরা পাতা ও মাটির ঢেলা গল্পটি শুনেছি। এরপর কি করেছি? এরপর আমরা শহর ও গ্রামের পরিবেশে বিভিন্ন ছবি দেখেছি, এবং আমরা জানতে পেরেছি গ্রামের পরিবেশে কি কি থাকে আর শহরের পরিবেশে কি থাকে। আমরা তো এগুলো করলাম, তাই না? এখন কি করা যায় বলো তো? এখন আমরা গণনা করব। তোমরা গণনা করতে চাও? তাহলে চলো আমার সাথে গণনা করবে। সবাই তৈরি হয়ে যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে এটি কি দেখতে পাচ্ছ? আমার হাতে এটি একটি বাটি, তাই না? এর ভেতরে কি আছে দেখতে চাও? এই যে দেখো, এগুলো কি বলো তো? এটা বল। ঠিক বলেছ। তাহলে আমার এখানে অনেকগুলো বল আছে, কিন্তু কতগুলো বল আছে আমরা তো জানি না, তাই না? তাহলে চলো আমরা গুনে দেখি এখানে কতগুলো বল আছে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলগুলো গুনে দেখি। আমরা কি করব জানো? আমরা বলগুলো একটি একটি করে গুনে গুনে এই বাটিতে আবার রাখবো। তাহলে চলো শুরু করা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বলো তো, এই বাটিতে আমি কতটি বল রেখেছি? 17টি।
ঠিক বলেছ, তোমরা এর আগেও 17 পর্যন্ত গুনতে শিখেছো, কিন্তু আমার কাছে তো আরও একটি বল আছে। দেখো, এখানে আছে 17টি, আর এই যে আমার হাতে আরও একটি বল। তাহলে 17-এর পরে কত হবে বলো তো? 17-এর পরে 18। 17-এর পরে 18। আমি 18 বলটি রেখে দিচ্ছি। তাহলে এখানে কতগুলো বল হলো? 18টি। আমরা এখানে কতগুলো বল গুনলাম? 18। আমার সাথে আবার বলো, 18। আমরা তো এতক্ষণ বল গুনলাম, তাই না? তাহলে চলো এবার আমরা ছবি গুনব। এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, কি দেখতে পাচ্ছ? এগুলো কিসের ছবি? ঠিক বলেছ, এগুলো হচ্ছে আপেল, তাই না? আমরা আপেল খাই, তাই না? আমাদের অনেক ভালো লাগে। তাহলে চলো আমরা গুনি এখানে কতগুলো আপেল আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। দেখলে তো শিক্ষার্থী বন্ধুরা, এখানেও কতটি আপেল আছে? 18টি। তাহলে আমরা 18 পর্যন্ত গুনতে পারলাম। আমরা তো 18 পর্যন্ত গুনলাম, কিন্তু 18 সংখ্যাটি কী রকম সেটা কি দেখতে চাও? তাহলে চলো আমি এখন তোমাদেরকে সেই 18 সংখ্যাটি দেখাবো। এই যে দেখো, কি দেখতে পাচ্ছ? পরিচিত লাগছে, তাই না? এই প্রথম সংখ্যাটি কত বলো তো? কত? 1। ঠিক বলেছ, এটা হচ্ছে 1। আর 1-এর পাশে এটা কত আছে বলো তো? এটা হচ্ছে 8। তাহলে 1 এবং 1-এর পাশে 8 হয়ে গেল 18। এই সংখ্যাটি হলো 18। আমার সাথে আবার বলো, 18। এটা কত? 18। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 18 পর্যন্ত গুনলাম, 18 সংখ্যাটিও চিনতে পারলাম। তাহলে এবার আমরা কি করব? আমরা আবার 18 পর্যন্ত ছবি গুনব এবং 18 সংখ্যাটি কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে আমি লিখে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ বলো তো? এটা কিসের ছবি? হ্যাঁ, ঠিক বলেছ, এটা হচ্ছে আনার। আমরা আনার খেয়েছি, এটা একটা ফল। তাহলে চলো আমরা গুনে ফেলি এখানে কতগুলো আনার আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। দেখলে তো, এখানেও 18টি আনার আছে। আমরা 18 পর্যন্ত গুনতে পারলাম। তাহলে এই সংখ্যাটি কত? 18। আমার সাথে আবার বলো, 18। তাহলে আমরা তো 18 পর্যন্ত গুনতে পারলাম, তাই না? এবার চলো আমি তোমাদেরকে 18 কিভাবে লিখতে হয় সেটা লিখে দেখাচ্ছি। এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ডট ডট দিয়ে অনেকগুলো 18 লেখা আছে। আমরা এখন কি করব? এই ডট ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখব। চলো তাহলে লিখি। আমরা প্রথমে হাত ঘুরিয়ে 1 লিখব। তোমরা তো 1 লিখতে ইতিমধ্যে শিখে গেছো, 1 লিখতে পারো। তোমরা 8 লিখতেও শিখেছো। তারপরে আমরা কি করব? হাত ঘুরিয়ে এর উপর দিয়ে 8 লিখব। তাহলে এটা কত হলো? 18। ঠিক বলেছ, এটা 18। আমি আরও একবার তোমাদেরকে লিখে দেখাচ্ছি। আমরা হাত ঘুরিয়ে 1 লিখব, এরপর 18 লিখব, 8 লিখব, 18। দেখলে তো 18 লিখতে কত সোজা। এবার আমি তোমাদের আরও একবার 18 লিখে দেখাচ্ছি। আমরা 18 লিখতে প্রথমে কি লিখব বলো তো? 1 লিখব,
এরপর আমরা 8 লিখব। তাহলে এটা কত হলো? 18। চলো আরেকবার লিখি। 1 18। দেখলে তো শিক্ষার্থী বন্ধুরা, 18 লেখা কত সোজা। তোমরা তাহলে কি করবে? তোমরা বাসায় নিয়মিত খাতায় 18 লেখাটি অনুশীলন করবে। তোমরা তোমাদের বাবা মা বা বড়দের সাহায্য নিয়ে লেখাটি লিখতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা কি করবে? তোমরা বাসায় 18 লেখাটি বারবার অনুশীলন করবে। আর এই জন্য তোমরা তোমাদের বাসার বাবা মা কিংবা বড়দের সাহায্য নিতে পারো। আজকে আমরা কি করলাম বলো তো? আজকে আমরা ব্যায়াম করলাম, পাতা ও মাটির ঢেলা গল্পটি শুনলাম। এরপরে কি করলাম? এরপরে আমরা গ্রাম ও শহরের পরিবেশের ছবি দেখলাম এবং সবশেষে আমরা 18 পর্যন্ত গণনা করলাম। 18 সংখ্যাটি দেখলাম এবং 18 কিভাবে লিখতে হয় সেটাও দেখলাম এবং জানলাম। তোমরা বাসায় 18 সংখ্যাটি অবশ্যই বারবার অনুশীলন করবে এবং তোমার খাতার পৃষ্ঠা ভরে লিখবে। এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে এবং তোমাদের স্কুল যখন খুলবে তোমরা অবশ্যই তোমাদের শিক্ষকদেরকে এটি লিখে দেখাবে। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। Hello students, how are you? I hope you are fine. Okay, let's start. And at first, please look at the board and the picture. Okay, what is it? Can you guess? Yes, it's kite. Repeat after me, kite. Again, kite. Please, again, kite. Now, the next one. Do you know this? Yes, you know. It's cattle. Again, cattle. Again, cattle. Very good. Now, please look at this. The word that is kite. The word that is kite. And please say like this. K, 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 kite. Again. K, 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 kite. Good. So, the first sound is k, k. Again, k, k. Very good. Now, this word. Please repeat after me and say like this. K, 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 cattle. Again, k, 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 cattle. Again, k, 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 cattle. Very good. So, the first sound is k, k, and the letter that is K. Repeat after me, K. Again, K. That is K. Again, K.
Very good. Now the letter K. K. Please repeat like this. K. This is our letter K. Small letter K. And please look at the arrow. Look at the arrow. Now that is our capital letter K. Yes, capital letter K. And please look at the arrow. Look at the arrow. Look at the arrow. So you have to do something. That is, please do like this. Yes. Now with your finger you have to do it on your book. Like this, please. Again. Again. What is it? K. Small letter K. Please do it with your finger like this. Yes. And then like this and like this. That is K. Okay? Please look carefully the arrows. That is, you have to do it from up to bottom like this. Yes. After that K. Okay? K. Okay, students? Now you have to do it on your book, and for this you need pencil. Okay? So we trace on your book. So please open this page. Look at this. Capital letter K and small letter K. What is the difference? Please look carefully. The capital letter and the small letter. Capital letter, you have to use 1, 2, 3 line. 1, 2 and 3 line for both angle, that is there, there and there. You have to start from first line and there also from first line. And when you have to write small letter, that time that is from first line and then from second line to third line. Okay? Please look and listen carefully. For capital letter, you have to start from first line to third line and there from first line to third line. And for small letter, you have to start from first line to third line and then second line to third line. Okay? So please take your pencil and you have to trace on the dots. Okay? Like this. Please take your pencil and book and do. Please look what I am doing. I am joining the dots from first line to third line for capital letter. Please look at this. Please do it on your book. Yes, very good. Now please second one. Join the dots from first line to third line and then again first line to third line. Okay? From line 1, 2 and 3 you have to finish. Okay. Now what to do? Yes, you have to write there. Please do it with me. Again
Again. Capital letter K. K. The sound is K. 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 Very good. The letter K and the sound is K. Good. Now, please look at this. That is small letter K. Okay? Please join the dots. Of course, you have to use pencil. Don't use pen on your book. K, small letter K. The sound is K, K. 1, 2 and 3. And the line 2 and 3. Okay? The line at first, line 1, line 2 and line 3. And then line 2 to 3. Okay? What's the letter? K, small letter K, and the sound is K, K. Now, please write here like this. K. Good. Now, you can easily write the K. So, you have to take your notebook. Please take your notebook. And I am going to show you how you write on your notebook. Okay? At first, we write the capital letter K. And the sound is K, K. Please write number 1, 2 and 3, and then 1, 2 and 3. K. At first 1, 2 and 3, and now join 1, 2, 3. 1, 2, 3, 1, 2 and 3. The capital letter K. Capital letter K. And now the small letter K. Okay? Please do it with me. At first look, what I do? 1, 2 and 3. I join that. And then for small letter, please remember line 2 and line 3. Okay? Line 2 to that line and there to there. Okay? Again, please. Yes, and then small letter K. Small letter K. Small letter K. And the sound is K, K, K. Very good. You can see the words, that is cattle and kite. And you know, cattle and kite starts with K sound, that is K, 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 and the letter is K. The letter is K. Very good. Now you have to do what? Yes, you have to trace on the letter like this. Please look,
there is small letter K. Remember, the letter is small letter K. Join like this. Yes, cattle. Yes. Now, please look here. Kite. So, that is the letter for sound K. Kite. Very good. Now, please look at the pictures. Can you see something? Yes, you can see elephant, you can see egg, you can see cattle, you can see goat, you can see a boy, and you can see a kite. So many things here. Okay? Let's start. A elephant. Repeat after me. A elephant. Repeat after me. A elephant. Very good. Now, there egg. 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 And that is, yes, cattle. Cattle. There, goat. Very good. Again, goat. And that is kite. Kite. Okay. Now, please look at this. Can you remember? Yes. The letter is E, but the sound is A. The sound is A, and the letter is E. So, you have to write K, E and E. Use pencil and write like this. K, E, and E. Okay? Now, please write here like this. K, E, E. So, cattle, and we found another word, that is egg. Yes, and elephant, and the sound is A, and the letter is E. Good. Now, please look at this word, that is kite, and here you have to write K, small letter K, and then you know this letter. What is it? I. Good. Do you remember the word? Yes, you remember. That is insect. So, the sound is E. E, insects. E, insects. Very good. So, that is small letter I. And the sound is E. E, insects. Well done. And that is E. And the sound is A. Egg. Elephant. Well done. Now you have to write the small letters. K,
I E. Good. I hope you have done it. Now it's time for your homework. So please take your pencil and notebook. I'm going to show you how you write on your notebook. Okay? Please look carefully. That is capital letter K, line 1, 2 and 3, and then 1 to 2, 2 to 3. And the small letter K, 1, 2 and 3 and 2 to 3. Like this. Okay? এভাবে তোমাদের পুরো এক পৃষ্ঠা ভরে খেয়ে লিখতে হবে। ওকে? ভালো থাকো সবাই। গুডবাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তারপর আমাদের যেই পড়াশোনা চলছিল সেটা আমরা আরো একটু এগিয়ে নিয়ে যাব। মনে আছে তো গত ক্লাসে আমরা কি করেছিলাম? হ্যাঁ, গত ক্লাসে আমরা ভগ্নাংশের ভাগ করেছিলাম। তার আগের ক্লাসে করেছিলাম ভগ্নাংশের গুণ। এখন আমরা কি করব? অনুশীলনী 6 করব। 6 এর খ। এখন দেখো এখানে কিন্তু গুণ ভাগ সব ধরনের অঙ্কই আছে। তাহলে চলো আমরা একটুখানি করে নিই। যদিও অনুশীলন তোমাদেরই করার কথা, কিন্তু তারপরেও কি করতে হবে? আমি একটু তোমাদের সহায়তা করব। ঠিক আছে, চলো আমরা অনুশীলনী 6 এর খ এর 1 নম্বর থেকে একটু শুরু করি। আচ্ছা দেখো 1 নম্বরে কি আছে? হিসাব করো। এখন দেখো এখানে হিসাব করো থেকে আমি তোমাদের একটি করে দেখাচ্ছি, তাহলে তোমরা সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করবে। আমরা 1 নং এর কত করব এবার? এবার করব হচ্ছে 10 নং। দেখো এখানে আছে 27 ভাগ 12। এটাকে গুণ করতে হবে কত দিয়ে? 9 ভাগের 8 দিয়ে। তাহলে চলো আমরা গুণটি করে ফেলি। আমরা কি করব দেখো, প্রথমে আমরা লিখে ফেলবো লব গুণ লব আর নিচে লিখবো হর গুণ হর। তাহলে লিখে ফেলি 27 গুণ 8 আর নিচে লিখবো হর হচ্ছে 12 গুণ 9। এখন দেখো আমরা ইচ্ছা করলে এখানেও লঘিষ্ঠ আকারে প্রকাশ করে তারপরে গুণ করে নিতে পারি। তাহলে চলো আমরা এখন এটা এখানেই লঘিষ্ঠ করে নিই। দেখো 9 দিয়ে যদি ভাগ করি, 9 একে 9, 9 দিয়ে 27কে ভাগ করলে কত হবে বলো দেখি? ঠিক বলেছো, 3 হবে। তাহলে এখানে হচ্ছে 3। আবার দেখো 12 এবং 8, এটাকে আমরা কি দিয়ে ভাগ করতে পারি বলো দেখি? ঠিক বলেছো, 4 দিয়ে ভাগ করে নিতে পারি। তাহলে দেখো 8কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। আর 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। তাহলে আমরা লিখে ফেললাম। আচ্ছা তাহলে দেখো এখানে হরে কত রয়েছে? 3 এবং 1, আবার লবে আছে 3 এবং 2। এখন আমরা আবার দেখো আরেকবার 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে দেখো 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, আবার এখানে 3 দিয়ে ভাগ করলে 3 একে 3। তাহলে দেখো আমাদের কত হয়ে গেল? উপরে আছে লব 2 আর নিচে আছে হর 1। এক্ষেত্রে আমরা নিচে হর 1 না লিখলেও পারি। আমরা কি করতে পারি? সরাসরি লিখে দিতে পারি 2। তাহলে আমরা লিখে দিলাম পূর্ণ সংখ্যা 2। এবার কি তোমরা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এটাকে যদি আমরা আরেকটু অন্যভাবে করতে চাই, আমরা আগে যেরকম ভাবে করেছিলাম ঠিক সেইভাবে, তাহলে দেখো কি করতে পারি আমরা। দেখো 27 ভাগ হচ্ছে 12 গুণ 9 ভাগের 8। তাহলে আমরা গুণ করে ফেলবো লব গুণ লব আর নিচে লিখবো হর গুণ হর।
27 গুণ 8 12 গুণ 9। এবার আমরা কি করব, সরাসরি গুণ করে ফেলব। তাহলে গুণ করি, 7 কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 56। 56 আমরা কি লিখব? এককের ঘরে 6, আর আমাদের 5 দশক রয়ে গেল। 8 দুগুণে কত হবে? 16। 16 আর 5 মিলে কত হয় বলো দেখি? 16 আর 5 হচ্ছে 21। তাহলে লিখে ফেললাম 21। আবার নিচে যদি আমরা গুণ করি, আমরা তো 12 নামটা পড়েছি, তাহলে আমরা কি করতে পারি? 9 12 কত হয় বলো দেখি? কে বলতে পারবে? 12 কে 9 দিয়ে গুণ করলে, ঠিক বলেছো, 108। তাহলে দেখো 216 কে এখন 108 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 216 কে আমরা 108 দিয়ে ভাগ করতে পারি, কত হবে বলো দেখি? একটু চিন্তা করে বলো। দেখো 216 আর 108, খুব সহজ কিন্তু বিষয়টি। ঠিক বলেছো, 2 হবে। তার মানে আমরা এটাকে কেটে লিখতে পারি 1 এবং এটাকে কেটে লিখতে পারি 2, অথবা সরাসরি একেবারে ভাগফলটাও লিখে দিতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভাগফল কত হয়ে গেল? 2। তাহলে দেখো আমরা 2 ভাবে করেছি, কিন্তু আমাদের ফলাফল কি হলো? একই রয়ে গেল। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা 1 নংয়ের 15 নং অঙ্কটি আরেকবার একটু করে ফেলি। দেখো 1 এর কত করব? 15। এখানে আছে 3 সমস্ত 4 এর 1 গুণ, দেখো 3 সমস্ত 4 ভাগের 1 গুণ 13 ভাগের 2। দেখো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে চলো আগে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিই। এই নিয়মটিতে তোমাদের জানাই আছে। তাহলে দেখো 3 4 12 আর 1 মিলে কত হবে? 13। তাহলে আমরা লবের জায়গায় লিখে দিচ্ছি 13, আর হর হচ্ছে 4 গুণ, দেখো 13 ভাগের 2। এখন দেখো আমরা এখানে লঘিষ্ঠ করে নিতে পারি। কি করতে পারি? দেখো আমরা লঘিষ্ঠ করার আগে লিখে নেই যে 13 গুণ 2, আর নিচে হচ্ছে 4 গুণ 13। তাহলে 13 কে 13 দিয়ে ভাগ করলে কত হবে? 1। আবার এই 13 কে 13 দিয়ে ভাগ করলে হবে 1। আবার কি করতে পারি? 2 দিয়ে ভাগ করতে পারি। 2 একে 2, 2 দুগুণে 4। এখন দেখো আমাদের উপরে লবে কত আছে? 1, আর নিচে আছে হর আছে 2 আর 1। তাহলে গুণ করে ফেলি দেখি। দেখো 2 গুণ 1 কত হবে? 2, আর 1 গুণ 1 কত হবে? 1। তাহলে আমাদের ফলাফল কত হয়ে গেল? 2 ভাগের 1। এবার বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে চলো এরপরে আমরা কি করব? এরপরে আমরা একটু সমস্যা সমাধান করি, দেখি আমরা পারি কিনা। তাহলে শিক্ষার্থীবৃন্দ চলো আমরা বোর্ডের প্রশ্নটি একটু পড়ে নিই। দেখো এখানে আছে, একটি হোস্টেলে প্রতিদিন 2 সমস্ত 7 ভাগের 1 কুইন্টাল চাল লাগে। হোস্টেলটিতে 1 সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? তাহলে দেখো প্রতিদিন কতটুকু চাল লাগে? 2 সমস্ত 7 ভাগের 1 কুইন্টাল। এখন প্রতিদিন যতটুকু চাল লাগবে, 1 সপ্তাহে কি তার চেয়ে বেশি লাগবে না কম লাগবে? এটা আগে আমাদের একটু চিন্তা করতে হবে। আর প্রতিদিন মানে হচ্ছে 1 দিন, আর 1 সপ্তাহ মানে কয় দিন বলো দেখি তোমরা? ঠিক বলেছো, 1 সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। তাহলে 1 দিনের চেয়ে 7 দিনে চাল কি বেশি লাগবে না কম লাগবে? চিন্তা করে বলো। ঠিক বলেছো, বেশি লাগবে। যদি বেশি লাগে তাহলে সমস্যাটি সমাধান করার জন্য আমরা কোন প্রক্রিয়া অবলম্বন করব? একটু ভেবে বলো। ঠিক বলেছো, গুণ করব। তাহলে চলো আমরা করে ফেলি। আমরা প্রথমে গাণিতিকভাবে করি। 2 সমস্ত 7 ভাগের 1 গুণ হবে কত? 7। বলো তো কেন 7 হচ্ছে? ঠিক বলেছো, কারণ হচ্ছে 1 সপ্তাহে হচ্ছে 7 দিন। তাহলে আমরা কি করব? আগে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেই। তাহলে চলো
কত হবে 7 দুগুণে 14 আর একে কত হয় 15। তাহলে লিখে দিলাম 15। নিচে কত হবে 7 গুণ হচ্ছে 7। এখন আমরা কি করব দেখো 15 গুণ 7 আর নিচে হর হচ্ছে 7। এবার আমরা কি করতে পারি ছোট করে নেই দেখো 7 একে 7 আবার 7 একে 7 তাহলে কত হয়ে গেল বলো দেখি 15। তাহলে আমাদের চাল লাগবে কতটুকু 15 কুইন্টাল। তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি। উত্তর কত 15 কুইন্টাল। তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল 15 কুইন্টাল। এখন দেখো আমরা এটা গাণিতিকভাবে সমাধান করেছি। আমরা যদি একটু লিখে লিখে সমাধান করতে চাই তাহলে কি করতে হবে তাহলে চলো আমরা একবার একটু লিখে লিখে সমাধান করে নেই। লিখে লিখে সমাধান করার জন্য আমরা প্রথমে কি করব বলো দেখি। আমাদের প্রথমে কত দেওয়া আছে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ সমান কত দিন সেটা আগে আমরা লিখে নেই। তাহলে আমরা লিখে নেই 1 সপ্তাহ সমান হচ্ছে 7 দিন। তাহলে দেখো একদিনে কত কুইন্টাল চাল লাগে 2 সমস্ত 7 ভাগের 1 কুইন্টাল। তাহলে আমরা লিখি একদিনে চাল লাগে কতটুকু লাগে বলো দেখি। ঠিক বলেছো 2 সমস্ত 7 ভাগের 1 কুইন্টাল। এখন আমাদের বের করতে হবে কত 7 দিনে কতটুকু চাল লাগে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 7 দিনে চাল লাগে। কতটুকু চাল লাগবে বেশি লাগবে না কম লাগবে আমরা তো করেই ফেলেছি তাই না বেশি লাগবে। তাহলে গুণ করব। তাহলে দেখো 2 সমস্ত 7 ভাগের 1 গুণ কত হবে 7 এরপরে কুইন্টাল। এখন ঠিক আগের মতো আমরা করে ফেলবো। তাহলে দেখো কত হয় নিচে হচ্ছে 7 আর উপরে কত হবে 7 দুগুণে 14 আর একে 15 গুণ 7। এবার আমরা কি করি ভাগ করে ফেলি 7 দিয়ে। এই দেখো 7 একে 7 আবার এখানে 7 একে 7 তাহলে আমাদের কত রয়ে গেল 15। এই 15 কুইন্টাল। তাহলে দেখো আমাদের 7 দিনে কতটুকু চাল লাগছে 15 কুইন্টাল। আচ্ছা দেখো তাহলে আমরা কি করব এখন উত্তরটি লিখে ফেলি। দেখো উত্তর ঠিক আছে। তাহলে এখন আমরা আরেকটি সমস্যার সমাধান করি। তাহলে দেখো আমাদের পরের সমস্যাটি হচ্ছে একটি ধাতব নলের 1 মিটারের ওজন 3 সমস্ত 4 ভাগের 1 কেজি। নলটির 5 ভাগের 3 মিটারের ওজন কত কেজি। তাহলে দেখো 1 মিটারের ওজন দেওয়া আছে আর আমাদেরকে বের করতে হবে 5 ভাগের 3 মিটারের ওজন। তাহলে একটু চিন্তা করে বলো এবার আমরা কি করব। ঠিক বলেছো একইভাবে আমরা এটাকেও গুণ করে নিব। তাহলে চলো আমরা আগে গাণিতিকভাবে করে নেই। তাহলে দেখো আমরা প্রথমে কি লিখব 3 সমস্ত 4 ভাগের 1 গুণ করতে হবে কত দিয়ে 5 ভাগের 3। তাহলে দেখো আমরা প্রথমে কি করব আমরা মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ করে নিব। এতে কি হবে দেখো হর 4 থাকবে আর লব কত হবে 4 3 কত হয় 12 আর 1 13 লিখে ফেললাম উপরে 13। এবার দেখো কত আছে 5 ভাগের 3। তাহলে দেখো আমরা নিচে লিখব হর গুণ হর আর উপরে লিখব লব গুণ লব। তাহলে হচ্ছে 4 গুণ 5 আর উপরে হচ্ছে 13 গুণ 3। তাহলে দেখো এবার গুণ করে ফেলি। দেখো 13 কে 3 দিয়ে গুণ করলে কত হবে
নিশ্চয়ই জানো 13 নাম তো আমরা সবাই শিখে ফেলেছি। তাহলে কত হবে 39। তাহলে লিখে দিলাম 39। আর নিচে কত হবে দেখি, বলো দেখি। 4 কে 5 দিয়ে গুণ করলে, ঠিক বলেছো, 20। তাহলে লিখে ফেললাম 20। তাহলে দেখো আমাদের কতটুকু হয়ে গেল, 39 ভাগ 20। এখন এটাকে আমরা কি করতে পারি, আবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের ফল কত হবে দেখো, 39-এর মধ্যে 20 কয়বার যাবে বলো দেখি। ঠিক বলেছো, একবার। তাহলে আমরা হবে, সামনে লিখে দিচ্ছি দেখো, 1 সমস্ত 20 ভাগের 19। তাহলে এই 1 সমস্ত 20 ভাগের 19 এটা হলো আমাদের 5 ভাগের 3 মিটারের ওজন। তাহলে কি সবাই বুঝতে পেরেছো? এবার আমরা উত্তরটি লিখে ফেলি। আমরা কি লিখব, উত্তর 1 সমস্ত 20 ভাগের 19 কেজি। কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এটিকে যদি আবার আমরা সমস্যা সমাধান লিখে করি তাহলে কি রকম হবে দেখবে সবাই? আচ্ছা চলো তাহলে আমরা লিখে সমস্যাটি সমাধান করি। সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আমরা লিখছি 1 মিটারের ওজন 3 সমস্ত 4 ভাগের 1 কেজি। তাহলে লিখে ফেলি 1 মিটারের ওজন কত আছে, 3 সমস্ত 4 ভাগের 1 কেজি। আমাদেরকে 5 ভাগের 3 মিটারের ওজন বের করতে হবে। তাহলে চলো আমরা লিখে ফেলি, সুতরাং 5 ভাগের 3 মিটারের ওজন কত হবে, 3 সমস্ত 4 ভাগের 1 গুণ 5 ভাগের 3 কেজি। এবার আমরা গুণ করব। কি করব, আগে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে 3 4 12 আর 1 কত হবে 13। লিখে দিলাম লব 13, হর হচ্ছে 4, গুণ হচ্ছে 5 ভাগের 3। ঠিক আছে, তাহলে আমরা এখন গুণ করে ফেলব। দেখো কি করছি, 4 5 কত হয় 20, আর 13 কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 13 3 39। এই যে লিখে ফেললাম 39। তাহলে দেখো কত হবে, 1 সমস্ত 20 ভাগের 19। তাহলে আমরা লিখে ফেললাম 1 সমস্ত 20 ভাগের 19। এটা কি হলো, কেজি। কেজি। এবার আমরা কি করব, উত্তরটি লিখে ফেলবো। তাহলে উত্তরটি একটু সামনে লিখি। দেখো উত্তর 1 সমস্ত 20 ভাগের 19 কেজি। কি শিক্ষার্থীবৃন্দ, এবার বুঝতে পেরেছো সবাই? তাহলে কি আমরা আরেকটু গুণ করে দেখি। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা 5 নং হিসাব করো থেকে দু একটি করে ফেলি। 5 নংয়ের কত করব আমরা দেখি, 2 নংটি করি। আচ্ছা দেখো 5-এর 2 নম্বরটি করছি। এবার কিন্তু ভাগ। তাহলে দেখো কত আছে, 5 ভাগের 3, 5 ভাগের 3 ভাগ কত আছে 3। তার মানে হচ্ছে আমরা 5 ভাগের 3-কে 3 দিয়ে ভাগ করব। এক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, আমরা এখানে দুটো জিনিস জানি। সেটা এক হচ্ছে আমরা কি করব, হরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করব এবং লব যা আছে তাই থাকবে, অথবা বিপরীত ভগ্নাংশ দিয়ে আমরা গুণ করব। তাহলে দেখো আমরা বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করলেও যা হবে, এবং যদি পূর্ণ সংখ্যাকে লব হরের সাথে গুণ করে দিই তাহলে সেই একই ফলাফল আসবে। দেখো আমি করে ফেলছি। দেখো 5 ভাগের 3 গুণ 3 ভাগের 1
বিপরীত ভগ্নাংশ করলাম। তাহলে দেখো এবার কি করব, 5 গুণ 3, উপরে হবে 3 গুণ 1। তাহলে দেখো হর কত হয়ে যাচ্ছে, 5 3 কত হয়, 15। লিখে ফেললাম 15, আর 3 1 3। তাহলে সবাই বুঝতে পেরেছো না? তাহলে দেখো এবার আমরা এটাকে কি করতে পারি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। যেমন হচ্ছে 3 1 3 আর 3 5 15। তাহলে আমাদের ফলাফল কত হলো, 5 ভাগের 1। এখন দেখো এটাকে যদি আমরা বিপরীত ভগ্নাংশ না করতাম তাহলে কিভাবে করতাম, আমরা এই সাইডে একটু দেখে নেই। দেখো কি করতে পারতাম, হর গুণ পূর্ণ সংখ্যা আর উপরে লব যা ছিল তাই। তাহলে দেখো কত হয়ে যেত, 5 3 15 আর উপরে হচ্ছে 3। এখন ঠিক একইভাবে ছোট করে ফেলবো, 3 1 3 3 5 15, তার মানে হচ্ছে 5 ভাগের 1। এবার কি বিষয়টি বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, চলো তাহলে আমরা 5-এর হিসাব করো থেকে আরও একটি গুণ করে ফেলি। সবাই একটু দেখবে, দেখো 5 নম্বরের এবার আমরা করব হচ্ছে 11 নম্বর। দেখো 11 নঙে কি দেওয়া আছে, 3 ভাগের 2 ভাগ 9 ভাগের 4। এখন দেখো আমরা কিভাবে করব, এটা খুবই সহজ। 3 ভাগের 2 ভাগ চিহ্নটাকে আমরা গুণ করে দিব এবং কি হবে, বিপরীত ভগ্নাংশ লিখতে হবে। তাহলে এখানে হবে বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে, এখানে হবে নিচে হবে 4 হর আর উপরে লব হয়ে যাবে 9। এবার আমরা কি করব, লঘিষ্ঠ করে নিব। দেখো 2 1 2 2 দুগুণে 4। আবার ঠিক একইভাবে 3 দিয়ে ভাগ করি, 3 1 3 3 3 3 কত হয়, 9। তাহলে দেখো আমাদের হর কত রয়ে গেল, 2 1 2 আর উপরে হচ্ছে 3। এটাকে আমরা কি করতে পারি, আবার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এক্ষেত্রে হবে কত, দেখো 1 সমস্ত 2 ভাগের 1। তাহলে আমাদের ফলাফল কত হয়ে গেল, 1 সমস্ত 2 ভাগের 1। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা বাড়ির কাজটা বোর্ডে লিখে দিই এবং তোমরা সাথে সাথে কি করবে, খাতায় লিখে নিবে। দেখো আমাদের আজকের বাড়ির কাজ, তোমরা সবাই বোর্ডের বাড়ির কাজটা একটু দেখে নাও এবং সবাই খাতায় তুলে নাও। দেখো আমি 1 নম্বর থেকে দিয়েছি 4 নং, সেটা হচ্ছে 3 ভাগের 1 গুণ 9। আর দিয়েছি 12 নং, এখানে আছে 64 ভাগের 15 গুণ 40 ভাগ 21। আচ্ছা, আর দিয়েছি 5 নংয়ের 6 নং, সেখানে আছে 9 ভাগের 2 ভাগ 9 ভাগ 4। আর 16 নম্বর এখানে আছে হচ্ছে 11 ভাগ 2 সমস্ত 4 ভাগের 1। তাহলে এই গুণগুলো এবং ভাগগুলো তোমরা কি করবে, করে ফেলবে বাসায়, প্রয়োজনে অভিভাবকের সাহায্য নেবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে।